সায়েন্স পেজ। তো আমরা আজকে চলতড়িতের পার্ট 3 নিয়ে চলে এসেছি। আমরা চলতড়িতের পার্ট 1 এ তড়িৎ বিভব অবধি পড়েছিলাম। তারপরে আমরা পার্ট 2 তে কুলম্বের সূত্র, ইলেকট্রনের আধান সংক্রান্ত এবং তড়িৎ বিভব সংক্রান্ত কয়েকটা অঙ্ক করেছিলাম। আমরা পার্ট 3 তে তার পরের থিওরি পোর্শন, মানে বিভবের পরে আমাদের যে থিওরি পোর্শনটা আছে, আমরা সেটা আজকে শুরু করতে চলেছি। তো আমরা আজকে প্রথমে জানবো তড়িৎচালক বল। তড়িৎচালক বল বলে যে জিনিসটা তোমাদের আছে এখানে সিলেবাসে, সেটা আমরা এবার জানবো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর এই তড়িৎচালক বলের ব্যাপারটা তোমাদেরকে আমি বলতে চাই যে তোমাদের যে টেক্সট বই, ক্লাস 10 এর মাধ্যমিকে যে টেক্সট বই, যে কোনো টেক্সট বই হোক না কেন, সেখানে তোমাদের তড়িৎচালক বলের ব্যাপারটা খুব ভালো করে দেওয়া নেই। সেখানে একটু মানে খুবই শর্টে দেওয়া আছে, আর তোমরা সেটা হয়তো তোমাদের মুখস্থ করতেই হয় সেখানটা। তোমরা সেখানে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে পারো না, যে এখানে কি হলো, কি করে কি সৃষ্টি হলো, বা এই জিনিসটাই বা কি করে ঘটছে, সংজ্ঞাটাই বা কেন এলো তড়িৎচালক বলের। তো আমি পুরো এখানে কনসেপ্ট ওয়াইজ এই জিনিসটাকে তোমাদেরকে আজকে বোঝাবো, যাতে তোমাদের সেই জায়গাটা মানে বুঝে কম্প্রোমাইজ করে বুঝে না, মানে মুখস্থ করতে না হয়, তোমরা যেন পুরোপুরি ভাবে জিনিসটাকে ক্লিয়ার করে বুঝতে পারো। ঠিক আছে? তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে, তাহলেই আশা করি তোমরা তড়িৎচালক বল সংক্রান্ত যে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো দেখো, আমাদেরকে তড়িৎচালক বল পড়ার আগে আমাদেরকে এই তড়িৎচালক বলের কনসেপ্টটা একটা জেনারেল কনসেপ্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আমরা যেমন বিভবের কনসেপ্টটা তাপমাত্রা, জলের উচ্চতার পার্থক্য এইভাবে বুঝেছিলাম, সেটাও এইভাবেই বুঝবো। দেখো, আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। ঠিক আছে? এই পাত্রতে জলের উচ্চতা হচ্ছে একটু বেশি, এত দূর হচ্ছে জলের উচ্চতা। এই পাত্রতে জলের উচ্চতা হতে এত। ঠিক আছে? মাঝে এদের মধ্যে একটা কানেকশন করা আছে, নলের মাধ্যমে একটা কানেকশন করা আছে। তাহলে আমাকে বলো যে এখানে কি ঘটবে। এই উচ্চ যে জলের স্তর, এই পাত্র থেকে এই পাত্রতে জলের প্রবাহ ঘটবে, আর এইটা জলের পাত্রটা লেভেলটা বাড়বে। এবার যখন দুটো লেভেল সমান হয়ে যাবে, তখন কি হবে, জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাই তো? কেন? কারণ উচ্চতার পার্থক্যটা থাকলো না। এইটার উচ্চতা ধরে নাও, এখান থেকে এতটা উচ্চতা ধরে নাও 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আর এই উচ্চতার ধরে নাও 10 সেন্টিমিটার। তাহলে দুটোর মধ্যে উচ্চতার পার্থক্য কত? 20 মাইনাস 10 মানে 10 সেন্টিমিটার। তাহলে দুটোর মধ্যে উচ্চতার একটা পার্থক্য রয়েছে, h1 মাইনাস h2 সমান হচ্ছে 20 মাইনাস 10 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে একটা উচ্চতার পার্থক্য রয়েছে, ওই জন্য জলপ্রবাহটা ঘটছে। উচ্চতার পার্থক্য আছে বলে জলপ্রবাহ ঘটছে। যদি দুটো লেভেল সমান হয়ে যায়, তাহলে তাদের কি হবে, জলপ্রবাহটা ঘটবে না। তাহলে আমাদেরকে যদি জলপ্রবাহটা বজায় রাখতে হয়, তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা শক্তি প্রদান করতে হবে। বাইরে থেকে একটা শক্তি, মানে ধরে নাও এখানে আমি একটা পাম্প লাগিয়েছি, পি, এটা হচ্ছে একটা পাম্প। ঠিক আছে? এই পাম্পটা এখানে জল সরবরাহ করছে, ধরে নাও এখানে জল সরবরাহ করছে। তাহলে যখনই এর দুজনের লেভেলটা সমান হয়ে যাবে, তখন এই পাম্পটা কি করবে, এখানে আরো জল ভরবে, আরো জল ভরলে উচ্চতাটা আরো বাড়বে। ঠিক আছে? তাহলে উচ্চতা বাড়বে, আর এদিকে জলপ্রবাহটা বজায় থাকবে। বুঝতে পারলে? বেশ। তাহলে আমরা এখানে দেখলাম যে কোন মানে জলপ্রবাহ বজায় রাখতে গেলে, মানে তাদের উচ্চতার পার্থক্যটা বজায় রাখতে গেলে, উচ্চতাটা যখন এদের সমান হয়ে যাচ্ছে, তখন জলপ্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে জলপ্রবাহ যদি আরো পেতে চাই, তাহলে এর লেভেলটাকে উঠে থাকতে হবে, এই লেভেলটাকে নেমে থাকতে হবে। তাহলে দুটো যদি সমান হয়ে যায়, তাহলে হবে না। আর আমরা যদি পাম্পের মাধ্যমে এখানে আরো জল ভরি, তাহলে এর উচ্চতাটা বেড়ে গেল, আর এর উচ্চতাটা আবার কমে, মানে একটু কমে গেল এর থেকে। তাহলে এখান থেকে জলের প্রবাহ আবার ঘটবে। তাহলে আমরা পাম্পের সাহায্যে জলের প্রবাহ দিচ্ছি এবং এদের উচ্চতার পার্থক্যটা বজায় রাখছি, যার ফলে কি হচ্ছে, এদের মধ্যে জলপ্রবাহ ঘটছে। তাহলে আমরা দেখলাম যে জলপ্রবাহ বজায় রাখতে বা উচ্চতার পার্থক্য বজায় রাখতে বাইরে থেকে একটা তড়িৎ শক্তির, তড়িৎটা এখানে বেরিয়ে গেল, মানে এখানে একটা বাহ্যিক উৎস বা বাহ্যিক শক্তির একটা প্রয়োজন পড়ছে পাম্পের। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মাধ্যমে আমরা কি করব, দুটো বস্তুর মধ্যে কিভাবে তড়িৎ প্রবাহিত হবে সেই জিনিসটা আমরা বুঝবো। ঠিক আছে? তার আগে আমরা এই জিনিসটা বুঝলে, তোমরা এখান থেকে আমরা তড়িৎচালক বলে যাব। তোমরা এই জিনিসটা একবার ভালো করে বুঝে নিলে, এই জিনিসটা যদি না বুঝতে পারো, তাহলে আমি নেক্সট যখন অন্যটা বলবো, তখন তোমরা ব্যাকওয়ার্ডে গিয়ে একবার এটা দেখে নেবে। ঠিক আছে? আমিও তোমাদেরকে তড়িতের ব্যাপারটা একটু বলে দিই। বিভবের উচ্চ বিভব আর নিম্ন বিভবের কনসেপ্টটা আমি একটু বলে দিতে চাই। দেখো, উচ্চ বিভব এবং নিম্ন বিভবের কনসেপ্টটা বেশ। দেখো, আগের দিন আমরা বলেছিলাম যে এখানে ধরে নাও একটা আমি আধান নিয়েছি, প্লাস আধান। তাহলে এই আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র মানে কি, এই আধানের জন্য চারিদিকে একটা কি হবে, তড়িৎ ক্ষেত্র। মানে অন্য পদার্থকে, অন্য কণাকে যদি নিয়ে আসি, তড়িৎগ্রস্ত কণা, তাহলে এ তাকে কিছুটা তড়িৎ বল দেবে, মানে এ তাকে কিছুটা বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে। যদি সম আধান হয় তাহলে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত আধান হয় তাহলে আকর্ষণ করবে। তাহলে ওই জন্য এই চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র কল্পনা করা হয়। ঠিক আছে? এবার ধরে নাও এই তড়িৎ ক্ষেত্রতে একটা +1 কুলম্বের আধান নিয়ে আসছি। তাহলে +1 কুলম্বের আধান নিয়ে আসতে গেলে, একে যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে
এ একে কিছুটা কি করবে, বিকর্ষণ বল দেবে, তাই তো, এটা প্লাস এটা প্লাস, তাহলে বিকর্ষণ বল দেবে। তাহলে এদের মধ্যে বিকর্ষণ কাজ করছে, এদের মধ্যে কি কাজ করছে, বিকর্ষণ। তাহলে আমি বলেছিলাম, আগের ভিডিওতে বলেছি যে যখন 1 কুলম্ব তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে নিয়ে আসা হয়, তখন তার মধ্যে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে তার বিভব। তার মানে আমরা পড়েছিলাম কিউ সমান, আমরা পড়েছিলাম এখানে ভি সমান হচ্ছে W/Q। তাহলে এই ক্ষেত্রে দেখো, যখন আমরা ধনাত্মক 1 কুলম্ব আধানকে নিয়ে আসছি এই আধানটার সামনে, তাদের মধ্যে বিকর্ষণ কাজ করছে, তাহলে আমাদেরকে জোর করে নিয়ে আসতে হবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, তাহলে কাজ করতে হচ্ছে আমাদেরকে, তার মানে আমরা শক্তি দিচ্ছি, মানে কাজ করছি, তাহলে এর মধ্যে শক্তিটা সঞ্চিত হচ্ছে আধানটার মধ্যে, মানে কৃতকার্যটা ধনাত্মক। কৃতকার্যটা ধনাত্মক হলে বিভবটাও কি হবে, বিভবটা হবে ধনাত্মক, বিভবটা কি হবে, ধনাত্মক হবে। তাহলে বিভবটা হলো ধনাত্মক, তাহলে এটাকে আমরা বলবো যখন ধনাত্মক বিভব হয় তখন সেটা ধরুন উচ্চ বিভব, ধনাত্মক বিভবটা উচ্চ বিভব। আর ধরে নাও এখানে আমি একটা -1 কুলম্বের আধান নিয়ে আসছি, একটা -1 কুলম্ব বা মাইনাস একটা চার্জ নিয়ে আসছি, তাহলে মাইনাস যদি নিয়ে আসি, তাহলে এই দুটো আধানের মধ্যে কোন বল ক্রিয়াশীল হবে, এই দুটো এইখানে যদি নিয়ে আসি, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হবে, তাহলে এদের মধ্যে কি ক্রিয়াশীল হবে, আকর্ষণ বল, তাই তো, আকর্ষণ বল ক্রিয়াশীল হবে। তাহলে আমাকে একে নিয়ে আসতে শক্তি দিতে হবে না, এ নিজে নিজেই চলে আসবে, মানে আমাকে আকর্ষণ বলের দ্বারা কাজ করতে হচ্ছে, মানে কৃতকার্যটা আমার কি হবে, ঋণাত্মক হবে, কৃতকার্যটা আমার ঋণাত্মক হবে। তাহলে কৃতকার্য যদি ঋণাত্মক হয়, তাহলে ভি সমান হবে -W/Q, তার মানে ভি সমান হবে মাইনাস, তাহলে অতএব ভি সমান হচ্ছে কি, এটা হচ্ছে নিম্ন বিভব, নিম্ন বিভব। তাহলে ভি সমান আমরা কি পেলাম, নিম্ন বিভব পেলাম। তাহলে আমরা উচ্চ বিভব মানে বুঝলাম, আর নিম্ন বিভব মানেটা বুঝলাম, মানে এটা হচ্ছে ধনাত্মক বিভব, এটা হচ্ছে ঋণাত্মক বিভব। তাহলে ধনাত্মক বিভব মানে সেটা বেশি বিভব, আর ঋণাত্মক বিভব মানে কম বিভব, তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব। ঠিক আছে, এবার এই দুটো, তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভবের পার্থক্যটাকে বলা হয় কি, বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য মানে কি, দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যই হচ্ছে কি, বিভব পার্থক্য। ঠিক আছে, বেশ। এবার ধরে নাও যে এখানে একটা বিন্দু আছে এ, আর এখানে একটা, এটা তার জয়েন করেছি ধরুন একটা, এখানে হচ্ছে বি, ঠিক আছে, এইটা এ এটা বি হলো। এবার তাহলে এইটার বিভব ধরে নাও ভি এ, আর এইটার বিভব ধরে নাও ভি বি, আর ভি বিটা হচ্ছে এখানে, ভি বিটা হচ্ছে ভি এটা হচ্ছে তোমার এখানে, ভি এটা হচ্ছে গ্রেটার দেন ভি বি। তার মানে তড়িৎটা এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, তড়িৎটাকে আই দিয়ে ডিনোট করা হয়, আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা পড়বো। এখন আমরা জানছি যে এইটা যদি ভি এ হয়, তাহলে ভি এটা হচ্ছে কি, নিম্ন বিভব, ভি এটা হচ্ছে এখানে কি, না সরি, উচ্চ বিভব, ভি এটা হচ্ছে এখানে উচ্চ বিভব, আর এখানে ভি বিটা কি হচ্ছে, ভি বিটা এখানে হচ্ছে নিম্ন বিভব। আমরা এটা ধরে নিলাম, তাহলে তড়িৎটা এদিক থেকে এদিকে প্রবাহিত হবে। এবার দেখো, আমরা জানলাম যে জলের প্রবাহের জন্য উচ্চতার পার্থক্য দরকার, সেরকম তাপের প্রবাহের জন্য তাপমাত্রার পার্থক্য দরকার, তাহলে এখানে তড়িতের প্রবাহের জন্য বিভব পার্থক্য দরকার হলো। তিনটে জিনিস বুঝলে, এখানে বিভব পার্থক্য রয়েছে কি, বিভব পার্থক্য রয়েছে তোমার VA - VB, বিভব পার্থক্য রয়েছে, তাই তো। তাহলে বিভব পার্থক্য দরকার তড়িতের প্রবাহের জন্য, আর জলের প্রবাহের জন্য উচ্চতার পার্থক্য দরকার, আর তড়িতের তাপমাত্রার মানে উষ্ণতার প্রবাহের জন্য তাপের প্রবাহের জন্য উষ্ণতার পার্থক্য দরকার। তাহলে এখানে বিভব পার্থক্য রয়েছে। এবার আমরা দেখলাম যে জলপ্রবাহের জন্য জলতলের উচ্চতার পার্থক্যটা বজায় রাখতে হয়, তাই তো, সবসময় তো বজায় থাকবে না। দুটোর মধ্যে যখন কারেন্টটা দুটোর মধ্যে ধরে নাও এইটার বিভব 200 আর এইটার বিভব 100, তাহলে কারেন্ট যেতে যেতে ধরে নাও এইটা একসময় 200 হয়ে গেল, আর দুটো ধরে নাও সমান হয়ে গেল। তাহলে সংখ্যাতি দেখা দরকার না, এমনিতেই বুঝতে পারবে। যদি দুটো বিভব যখন সমান হয়ে যাবে, এখানে যেরকম জলের উচ্চতা এত ছিল, এখানে ছিল এত, তাহলে দুটো যখন সমান হয়ে যাবে জলের উচ্চতা, এখানে যেরকম জলের উচ্চতা এতটা ছিল, এখানে এতটা ছিল, তাহলে জলের উচ্চতা যখন সমান হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন প্রবাহটা হচ্ছে, তখন প্রবাহটা হচ্ছে না, তাই তো। তাহলে জলের প্রবাহটা হচ্ছে না, তাহলে উচ্চতার পার্থক্যটা বজায় রাখার জন্য বাইরে আমরা পাম্প লাগিয়েছি, বাইরে একটা শক্তি প্রদান করেছি, তবেই জলের প্রবাহটা চলছিল, জলের প্রবাহটা চলছিল। সেরকম ভাবেই যখন উষ্ণতার পার্থক্যটা বজায় রেখেই যাবো, তখনই তাপমাত্রা প্রবাহিত হবে। একটা 10 ডিগ্রি আর একটা 5 ডিগ্রি, যখন এই দুটোই 5 ডিগ্রি হয়ে গেল, যখন দুটোই 5 ডিগ্রি হয়ে যাবে, তখন তো আর তাপটা প্রবাহিত হবে না। দুটো যখন একই তাপমাত্রার হয়ে যাবে, তখন আমাদেরকে এইটা উষ্ণতা বাড়িয়ে দিতে হবে বা এইটা উষ্ণতা কমিয়ে দিতে হবে, মানে উষ্ণতার পার্থক্যটা বজায় রাখতে হবে। সেরকম জলের প্রবাহের জন্য জলের উচ্চতার পার্থক্যটা বজায় রাখতে গেলে বাইরে থেকে একটা পাম্প লাগিয়েছিলাম, আমরা আগের উদাহরণটাতে দেখলাম। তাহলে এখানেও আমাদেরকে বাইরে এরকম করে ধরে নাও আমরা এখানে একটা পাম্প লাগিয়েছি, পাম্পের মতো জিনিস,
এইটা হচ্ছে আমরা একটা বাইরে পাম্পের মতো জিনিস লাগিয়েছি। এই পাম্পটাকে বলা হয় তড়িৎ উৎস। তড়িৎ উৎস এই জিনিসটা কি আমরা ডিটেলসে একটু পড়বো, মানে বেশি ডিটেলসে যাবো না, এখানে তোমাদের বেশি ডিটেলসে নেই যেহেতু। আর এটাকে বলা হয় তোমার তড়িৎ উৎস, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করলাম। আর আমরা এটাকে ধরছি পি দিয়ে, আর এখানে তোমার এইটাকে আমরা লিখছি তোমার এই মাঝখানে বিন্দু একটা দিচ্ছে ধরো সি, এটা হচ্ছে এ সি বি আর এটা হচ্ছে এ পি বি। হলো, এবার দেখো, এবার এই যে তাহলে আমাদের এই তড়িৎ উৎসটা কি করবে, তড়িৎ উৎসটা তাহলে কারেন্ট আমাদের কোন দিক থেকে যাচ্ছে, কারেন্ট আমাদের এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাই তো, এদিক থেকে এদিকে আবার এদিকে তোমার নেমে আসছে, এই দিক থেকে এইভাবে যাচ্ছে। হলো, কারেন্ট এইভাবে যাচ্ছে। বেশ, এই তড়িৎ উৎসটা কি করে, এই তড়িৎ উৎসটা এই যে উচ্চ বিভব নিম্ন বিভব রয়েছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে একক ধনাত্মক আধানকে পাঠিয়ে তার মধ্যে এখানে এই তড়িৎ বিভবটা কি কাজ করে, তড়িৎ উৎসটা দেখো রাসায়নিক শক্তিকে তড়িৎ উৎস মানে তড়িৎ উৎসটা কি করে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তড়িৎ শক্তিতে রূপান্তর লিখে দিলাম। এই তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে মানে কি, মানে এই যে তড়িৎ মানে এই উৎসটা সেটা কি করে, রাসায়নিক শক্তি, এর মধ্যে রাসায়নিক শক্তি থাকে, এই রাসায়নিক শক্তি সৃষ্টি করে, সেটাকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে এর মধ্যে পাঠায়। সে তার ফলেই এর মধ্যে তড়িৎ প্রবাহটা বজায় থাকে, কি করে বজায় থাকে, মানে এর কাজ হচ্ছে এখানে তড়িৎ শক্তি পাঠানো, অর্থাৎ এদের বিভব পার্থক্যটা বজায় রাখা। কি করে এখানে দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা যাচ্ছে, তাই তো, আর এখানে এ কি করে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধনাত্মক আধানকে পাঠায়। নিম্ন বিভব মানে তোমার এই পিবিএ পথে কি করে, ধনাত্মক আধানকে পাঠায়। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধনাত্মক আধানকে পাঠায়, ওই জন্য এদের মধ্যে বিভব পার্থক্যটা বজায় থাকে। নিম্ন বিভবে এখানে নিম্ন বিভব, তাহলে এখানে ধনাত্মক আধান পাঠাচ্ছে আর এদিকেও ধনাত্মক আধান পাঠাচ্ছে, তাহলে যদি বাই চান্স এদের বিভবটা সমান হয়ে যায়, যদি বিভব সমান হয়েও যায়, তাহলে এই কি করবে, ধনাত্মক আধান পাঠিয়ে দুটো বিভবটাকে চেঞ্জ করে দেবে। এখানে ধরো বিভব কম ছিল, তাহলে ধনাত্মক আধান পাঠিয়ে দিলে তাহলে বিভবটা বেড়ে যাবে, আর যদি এদিকে ধনাত্মক আধান বিভবটা কমে যায়, তাহলে এদিকে ধনাত্মক আধানটা চলে এসে সেটাকে আরো কমিয়ে দেবে, মানে তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা বজায় থাকবে। তাহলে আধান পাঠানোর মাধ্যমে, আধান মানে তড়িৎ শক্তি পাঠাচ্ছে, তড়িৎ শক্তি পাঠানোর মাধ্যমে এদের দুজনের মধ্যে বিভব পার্থক্যটা বজায় রাখে। তাহলে তড়িৎ উৎসের কাজ হচ্ছে এই যে পাম্পটা বলছি আমরা, যেটা জলের ক্ষেত্রে পাম্প বলেছিলাম, এইটা তড়িৎ শক্তিটা পাম্পের মতো কাজ করছে। তড়িৎ উৎসটা এটা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে, দিয়ে সেটাকে বিভব পার্থক্যটাকে বজায় রাখছে, বিভব পার্থক্যটাকে কি করছে, বজায় রাখছে। বুঝতে পারলে? বেশ, তাহলে এবার দেখো আমরা এবার এই জিনিসটা মুছছি দিয়ে আমাদের যে জিনিসটা হলো আমরা সেটা লিখছি, আরো আমরা এটা ডিটেলসে যাব। তাহলে তোমরা প্রথমটার সঙ্গে এইটার পার্থক্যটা করার চেষ্টা করবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই যে এইটা যদি একটা তার হয়, এটা যদি উচ্চ বিভব হয়, এটা যদি নিম্ন বিভব হয়, যদি VA গ্রেটার দেন VB হয়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে কারেন্টটা যায়, তাই তো। আর ইলেকট্রনের প্রবাহটা এইদিকে ধরা হয়, ইলেকট্রন E-10 ইলেকট্রনের আধানটা এইদিকে ধরে নেওয়া হয়, ঠিক আছে, এটাকে ধরে নেওয়া হয়, মানে কারেন্ট মানে একক ধনাত্মক আধানের প্রবাহ হিসাবে ধরা হয়, ঠিক আছে। কারেন্ট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে একক ধনাত্মক আধানের প্রবাহ, এটা আমরা তড়িৎ প্রবাহ মাত্রাতে পড়বো। বেশ, তাহলে এটা আমরা জানলাম। এবার আমরা আমাদের যেটা এসেছিল সেটাকে আমরা দেখবো। এখানে আমাদের অনেক কাজ আছে এটা নিয়ে। দেখো এখানে আমরা এ বিন্দুটা এঁকেছিলাম, এখানে আমাদের বি বিন্দুটা ছিল, এটাকে এ বিন্দুটা ছিল, এখানে আমরা পাম্পের মধ্যে এটাকে জয়েন করেছি, ছোট করে আঁকছি ছবিটা, আর এটাকে এইভাবে ছিল, ঠিক আছে। এদিক থেকে আমাদের কারেন্টটা যাচ্ছিল, এইটা ছিল VA, এটা ছিল VB, ঠিক আছে, এইটা ছিল P, এটা ছিল A, আর মাঝখানে এটাকে C দিয়েছি। দেখো এই গোটাটাকে বলা হয় একটা বর্তনী, এটা হচ্ছে তড়িৎ উৎসটা, এই গোটাটাকে একটা বর্তনী বলা হয়, ঠিক আছে, এই গোটাটাকে একটা বর্তনী বলা হয়। তাহলে ACBP সমান হচ্ছে বর্তনী, এটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী, ঠিক আছে। আমরা তড়িৎ বর্তনী লিখি, তাহলে আমাদের বেশি ভালো মানাবে। তাহলে আমরা এটাকে কি লিখছি, তড়িৎ বর্তনী, ঠিক আছে, তড়িৎ বর্তনী হলো। আর এইটা তোমার AC, এবার যদি এখানে ধরো একটা চাবি লাগিয়েছি, মানে এরকম করে
ধরে নাও এইটা হচ্ছে চাবিটা, এটা হচ্ছে চাবিটা। তাহলে দেখো তারের মাঝে চাবিটা ভরেছি, তাহলে চাবিটাকে যদি অন করি, তার দৈর্ঘ্য যদি জয়েন করে দিই, তাহলে প্রবাহটা বজায় থাকবে। তাহলে যদি অন করে দিই তাহলে প্রবাহটা বজায় থাকবে, তাই তো। আর যদি অফ করে দিই, কেটে দিই, তাহলে বর্তনীটা ছিঁড়ে যাবে, তাই তো। বর্তনীটাকে যদি আমরা অন করে দিই তাহলে তড়িৎ, তাহলে দেখো আমরা সুইচটাকে যদি অন করে দিই তাহলে আমাদের বর্তনীটা জোড়া লেগে যাবে। তাহলে এইটা অন করে দিলাম মানে এই তার দুটোকে জুড়ে দিলাম, অন করে দিলাম মানে তার দুটোকে জুড়ে দিলাম, তাহলে আমাদের বর্তনীটা কি হয়ে যাবে, কমপ্লিট থাকবে, কারেন্টটা যাবে। আর যদি আমরা বর্তনীটাকে ছিঁড়ে দিই, মানে বর্তনীটা ছিঁড়ে দিই বলছি, সুইচটাকে যদি অফ করে দিই তাহলে আমাদের বর্তনীটা কেটে গেল, মানে এর মধ্যে কারেন্টটা যাচ্ছে না, এই বর্তনীটা ছেদ হয়ে গেল। তাহলে যখন আমরা সুইচটাকে অন করব, তাহলে সুইচ যদি অন করি, সুইচ যদি অন করি তাহলে কি হবে, তাহলে সেটাকে বলা হবে বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী। আর সুইচ যদি অফ করা হয়, তাহলে সেটা হবে কি, মুক্ত বর্তনী বা খণ্ডিত বর্তনী। মুক্ত বর্তনী বা খণ্ডিত বর্তনী মানে সেখানে কারেন্টটা যাবে না, ঠিক আছে। বেশ, এবার দেখো এই এসিবি, এই পথটাতে এসিবি শুধু এই তারের পথটা, এখানে কি হয়, এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে, এখান থেকে তড়িৎ শক্তি আসছে বা এখান থেকে বিভব পার্থক্য বজায় থাকে, এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে। এখান থেকে এই তার থেকে আমরা ধরে নাও এখান থেকে কানেকশন নিয়ে আমরা কারেন্ট জ্বালাতে পারি, এখান থেকে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, বাল্ব জ্বালাতে পারি, তারপর তোমার ফ্যান, তারপর যন্ত্রপাতি, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিকে কি করতে পারি, আমরা এখান থেকে চালাতে পারি। ওপরটা তড়িৎ উৎস, সেটা তড়িৎ শক্তি সৃষ্টি করে এখানে বিভব পার্থক্য সৃষ্টি করছে। এই অংশটা থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি, এখান থেকে তড়িৎ শক্তিটা এখানে আসছে, দিয়ে এখানে তড়িৎ শক্তিটা বজায় থাকছে। এই তড়িৎ শক্তি থেকে আমরা ফ্যান, বাল্ব ইত্যাদি যন্ত্রপাতি জ্বালাতে পারি, তাই তো। যেখানে আমাদের তড়িৎ শক্তি সৃষ্টি হয়, তারের মাধ্যমে আমরা সেটাকে নিয়ে গিয়ে কি করি, আমরা তড়িৎ শক্তি থেকে আমরা বাল্ব, ফ্যান, তারপর অন্য কিছু যন্ত্রপাতি চালাতে পারি। তাহলে এই অংশটাকে এসিবি, যেখানে তড়িৎ শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আলোক শক্তি বা যান্ত্রিক আলোক শক্তি বা তাপ শক্তি বা অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই অংশটাকে আমরা বলছি কি, এই অংশটাকে আমরা বলছি বহির্বর্তনী। এই অংশটাকে আমরা কি বলছি, বহির্বর্তনী, ঠিক আছে। এসিবি হচ্ছে বহির্বর্তনী হলো। তাহলে আমরা এসিবিটাকে কি বলবো, তাহলে আমাদের এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, আমরা কি লিখছি, এখানে বাল্ব, ফ্যান, এগুলো আমরা এইখান থেকে কানেকশন করে চালাতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এসিবিটাকে আমরা কি বলছি, বহির্বর্তনী। এসিবিটাকে আমরা বলছি বহির্বর্তনী। তাহলে বহির্বর্তনীতে কি হচ্ছে, এই অংশটাতে কি হচ্ছে, তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি। আর এখানে আমরা এই যে এই অংশটা, এই তড়িৎ উৎসের অংশটা, এই পুরো অংশটা, ছবিটা তোমরা পরিষ্কার করে একটু দেখে নেবে, আমি পরে বলে দিচ্ছি যে এই অংশটা উপরের এপিবি অংশটাকে আমরা কি বলছি, অন্তর্বর্তনী, যেখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা এটাকে কি বলছি, এপিবিটাকে আমরা বলছি অন্তর্বর্তনী, ঠিক আছে। অন্তর্বর্তনীতে কি হয়, তড়িৎ শক্তি থেকে এখানে কি হয়, অন্তর্বর্তনী মানে এই অংশটা থেকে কি হচ্ছে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে, আর এখানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, মানে তড়িৎ শক্তি থেকে অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে অন্তর্বর্তনীতে কি হচ্ছে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ, আর এখানে কি হচ্ছে, বহির্বর্তনীতে তড়িৎ থেকে বহির্বর্তনীতে কি হচ্ছে, তড়িৎ থেকে অন্য শক্তি, ঠিক আছে। হ্যান্ড রাইটিং একটু বুঝে নেবে তোমরা, তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি, ঠিক আছে। বেশ, আমি এই জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটা তোমাদের কনসেপ্টটা খুবই ক্লিয়ার করা দরকার। বেশ, দেখো এই যে এইটা হচ্ছে তোমার বর্তনীটা, ঠিক আছে। আমি এই দিকটা থাকুক, আমি দেখো এখানে এ বিন্দুটা আঁকলাম, এখানে আবার বি বিন্দুটা আঁকলাম, ঠিক আছে। আমি গোল করে দিচ্ছি এ আর বিটাকে, দিয়ে এখান থেকে আমরা এখানে একটা পাম্প মানে তড়িৎ উৎসটা লাগিয়েছি, ঠিক আছে। আমরা যেটাকে পাম্প বলছিলাম, এই যে এই অংশটাকে পি বলছি, এই এপিবি অংশটা, এই অংশটা একটা আলাদা অংশ, এই অংশটা একটা আলাদা অংশ। এই অংশটা হচ্ছে কি, এই বহির্বর্তনী। এই অংশে তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি, এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে, দিয়ে এখান থেকে কানেকশন নিয়ে আমরা অন্য শক্তিতে নিয়ে যাচ্ছি, এখান থেকে কানেকশন নিয়ে আমরা কি করছি, অন্য শক্তিতে নিয়ে যাচ্ছি। আর এই অংশতে
এই তড়িৎ উৎসটা কি করছে বললাম, এখান থেকে এদিকে কি ধনাত্মক আধান পাঠাচ্ছে, একক ধনাত্মক আধান পাঠাচ্ছে, দিয়ে এটাকে আমরা কি বলছি, ওটাকে আমরা কি বলছি যে ওইটা আমাদের রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বিভব পার্থক্যটাকে বজায় রাখছে, বিভব পার্থক্যটা কি করছে বজায় রাখছে। বুঝতে পারলে? বেশ, এই অংশটা এপিবি অংশটা হচ্ছে তোমার বাইরের অংশটা হচ্ছে কি অন্তর্বর্তনী বলা হয়, এটা নামটা মনে রাখবে, বাইরের বর্তনীটাকে বলা হয় মানে বাইরের অংশটাকে বলা হচ্ছে কি অন্তর্বর্তনী, আর এই ভিতরের অংশটাকে কি বলা হচ্ছে বহির্বর্তনী। ঠিক আছে, এবার তড়িৎচালক বলের ব্যাপারটা কি সেটা জানবো, যে তড়িৎচালক বল এখানে কোনটাকে তড়িৎচালক বল আমরা বলছি। তাহলে দেখো তড়িৎচালক বল মানে কি বলছি আমরা, তড়িৎচালক বল মানে দেখো এই যে আমাদের তড়িৎ শক্তি, এই যে পরিমাণ তড়িৎ শক্তি সৃষ্টি করছে সেটাকে আমরা তড়িৎচালক বল হিসাবে বলছি। মানে এই যে এখানে এটা আঁকি, আমার আরেকবার আঁকছি এখানে বড় করে, ধরে নাও এখানে পিটা নিলাম, এখান থেকে এইটা হচ্ছে তোমার এ বিন্দুটা, আর এটা হচ্ছে তোমার বি বিন্দুটা, এই থেকে কারেন্টটা যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, এইটা এই তড়িৎ উৎসের মানে কি বলবো, এই তড়িৎ উৎসের একক ধনাত্মক আধানকে মানে ওই বহির্বর্তনের মধ্যে এইটাকে যদি তড়িৎ কোষের মধ্যে যদি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে। বেশ, এবার তড়িৎচালক বলটা বোঝার জন্য আমাদেরকে তড়িৎ উৎসের ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখো আমাদের তড়িৎ উৎসটাকে আমরা তড়িৎ কোষ বলি, ঠিক আছে, তড়িৎ উৎসটাকে আমরা কি বলি, তড়িৎ কোষ বলি। এই তড়িৎ কোষটা কত রকমের হতে পারে, এই তড়িৎ কোষটার কাজ কি, রাসায়নিক শক্তি থেকে কি করে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাই তো। এটা উদাহরণ হচ্ছে তোমার সরল ভোল্টীয়, মানে এটাকে আমরা কার সঙ্গে তুলনা করবো বলতো, ব্যাটারির সঙ্গে। সরল ভোল্টীয় কোষ মানে আমাদের যেটা সরল ভোল্টীয় কোষ। তারপর তোমার ড্যানিয়েল কোষ, এগুলো সব কি এক একটা তড়িৎ কোষ। ড্যানিয়েল কোষ, তারপর নির্জল কোষ বা ব্যাটারি, যেটা নির্জল কোষ, ঠিক আছে, সেটা কি বলছে, সেটা হচ্ছে তোমার নির্জল কোষ। এই নির্জল কোষটাই তোমার কি ব্যাটারি। তাহলে ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে আমরা ঘড়িতে ধরনের ব্যাটারি লাগিয়েছি বা অন্য জায়গাতে ব্যাটারি লাগিয়েছি, যে কোনো যন্ত্রপাতিতে, সেখানে কি হয়, রেডিওতে ব্যাটারি লাগিয়েছি, সেখানে আমাদের রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, সেখানে দুটো দণ্ড থাকে, যে দুটো পাত ভরা থাকে, অ্যাসিডের মতো একটা দ্রবণ থাকে, সেখান থেকে বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, দিয়ে যন্ত্রটা চলে, তাই তো। রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, দিয়ে যন্ত্রটা চলে। তাহলে এই নির্জল কোষগুলোর কাজ হচ্ছে কি, বা ব্যাটারি এই তড়িৎ কোষের কাজ হচ্ছে কি, যে তড়িৎ শক্তিকে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। মানে আমাদের যে পিটা ছিল, এই পিটা হচ্ছে তোমাদের এই তড়িৎ কোষগুলো, এইগুলো, ঠিক আছে। এবার এর সংজ্ঞাটা, এবার তড়িৎচালক বলের ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে এবার তড়িৎ কোষটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। দেখো তড়িৎ কোষের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এইরকম, তড়িৎ কোষকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এইটা হচ্ছে প্লাস মেরু, এটা হচ্ছে মাইনাস মেরু, এটা হচ্ছে একটা তড়িৎ কোষ এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তড়িৎ কোষের এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা প্লাস মানে উচ্চ বিভব, এর উচ্চ বিভব, আর এটা হচ্ছে নিম্ন বিভব, ঠিক আছে। এবার দেখো আমাদেরকে এবার বুঝতে হবে যে আমরা যখন এখানে আমরা পাম্পের সঙ্গে মানে ওই পাম্প হিসেবে এটাকে ব্যবহার করেছি, তাহলে সেই জায়গাটা আমরা যাই, তাহলে তড়িৎচালক বলের ব্যাপারটা বুঝতে পারবো। দেখো এই যে আমাদের যে আমরা এবার এটাকে এইভাবে লিখছি, এইভাবে দেখো, এইভাবে কেন লিখছি সেটা বুঝবে। দেখো এটা হচ্ছে তোমার এ বিন্দুটা, এটা হচ্ছে তোমার বি বিন্দুটা, সেই তারের ব্যাপারটা, কারেন্ট এই দিক থেকে যাচ্ছে, এইটা হচ্ছে মাইনাস মেরুটা, এটা হচ্ছে প্লাস মেরুটা। দেখো উচ্চ বিভব হচ্ছে এইটা, এই তারটার মধ্যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে কারেন্ট যাচ্ছে তারের মধ্যে, কিন্তু এখানে দেখো আমি বলেছি যে এদিক থেকে এইদিকে কি হয়, ধনাত্মক আধানটা যায়, তাহলে কিন্তু কোষের মধ্যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের মধ্যে কারেন্টটা যাচ্ছে। তাহলে তড়িৎ কোষের মধ্যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, তড়িৎ কোষের মধ্যে নিম্ন বিভব থেকে কোন দিকে, উচ্চ বিভব, নিম্ন বিভবের থেকে কোন দিকে, উচ্চ বিভব, মানে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে যাচ্ছে কারেন্টটা, এদিক থেকে এর কারেন্টটা যাচ্ছে, মানে কারেন্ট তো নয়, মানে ধনাত্মক আধান আর কি, ঠিক আছে। আর এদিকে কি হচ্ছে, মানে ধনাত্মক আধানটাকে তো ধরা হয়। এবার আমরা তারের মধ্যে কারেন্টটাকে ধরছি, এখানে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে নামছে নিচে দিকে, ঠিক আছে। এটা হচ্ছে আই কারেন্টটা। আর এখান থেকে তাহলে তড়িৎ কোষের মধ্যে, তাহলে আমরা তড়িৎচালক বল মানে জিনিসটা এবার বুঝবো। দেখো তড়িৎচালক বল মানে কি, মানে তড়িৎচালক বল মানে হচ্ছে যে শক্তিটা দিচ্ছে, তড়িৎ শক্তিটা দিচ্ছে, সেটা হচ্ছে তড়িৎচালক বল। এতক্ষণ ধরে যেটা বলছি যে তড়িৎ শক্তি সাপ্লাই করছে, এখানে একক ধনাত্মক আধান সাপ্লাই করছে, সেটা হচ্ছে তড়িৎচালক বল, দিয়ে বিভব পার্থক্য সৃষ্টি করছে, সেটা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের সংজ্ঞাটা কি, যে তড়িৎ কোষের একক ধনাত্মক আধানকে
ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণ তড়িৎ শক্তি সৃষ্টি হয় বা যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে একটা একক ধনাত্মক আধানকে এদিক থেকে নিয়ে যাওয়ার জন্য শক্তি বা শক্তি অর্জন করতে মানে কাজ করতে হবে বা শক্তি অর্জিত হবে, সেই তড়িৎ শক্তিটা এখানে ট্রান্সফার হচ্ছে। বুঝতে পারলে? তাহলে তড়িৎ কোষের মধ্যে ফিজিক্সের সংজ্ঞা অনুযায়ী তো দিতে হবে যে কিভাবে সৃষ্টি হলো। তাহলে একক ধনাত্মক আধান থেকে একক ধনাত্মক আধান যদি ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে যদি তড়িৎ কোষের মধ্যে যাওয়ার জন্য যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয়, সেই উৎপন্ন তড়িৎ শক্তিটাকে আমরা কি বলছি? তড়িৎচালক বল বলছি। সেটা হচ্ছে এখানে এসে বিভব পার্থক্য সৃষ্টি করছে। সেই তড়িৎচালক বলটা এখানে এসে কি করছে? বিভব পার্থক্য সৃষ্টি করছে। তাহলে আমরা জানলাম যে তড়িৎচালক বলই বিভব পার্থক্য সৃষ্টি করছে। তড়িৎচালক বলটা এখানে এসে কি করছে? বিভব পার্থক্য সৃষ্টি করছে। তাহলে আমরা কি লিখবো দেখো, তড়িতের প্রবাহটা কিভাবে হয়, তড়িতের প্রবাহটা কিভাবে হয় সেটা আমরা এখান থেকে জানবো। দেখো তড়িৎচালক বল, তাহলে সবার প্রথমে স্টেপ হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষ হচ্ছে ফার্স্ট স্টেপ। দিয়ে সেখান থেকে সৃষ্টি হয় কি? তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি সেটাই হচ্ছে কি তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে তড়িৎ বজায় রাখার জন্য বল। দিয়ে সেটা কি করে? বিভব পার্থক্য। সেটা সৃষ্টি করছে কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য বজায় রাখছে। দিয়ে সেখান থেকে আমাদের প্রবাহটা বজায় থাকছে, প্রবাহ বা তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহটা এইভাবে বজায় থাকছে। তড়িৎ প্রবাহটা, তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহটাই তো আমাদের পাওয়ার কাজ। আমাদের তড়িৎ প্রবাহটা কেন পাচ্ছি সেটাই তো কাজ। তাহলে তড়িৎচালক বল হচ্ছে বিভব পার্থক্য সৃষ্টি করছে, দিয়ে সেটা তড়িৎ প্রবাহ করছে। তাহলে তড়িৎচালক বল আর বিভব পার্থক্য, বুঝতে পারলে? তড়িৎচালক বলটা বিভব পার্থক্য সৃষ্টি করছে, এখান থেকে আমরা তড়িৎ প্রবাহটা পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, এবার তোমরা তড়িৎচালক বলের তাহলে একক কি হবে? তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের একক হচ্ছে একই। তড়িৎচালক বল মানে কতটা কার্য করতে হয় বললাম, বা কতটা তড়িৎ শক্তি সৃষ্টি হয়। আবার বলছি সংজ্ঞাটা, যে তড়িৎ কোষের মধ্যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে বা ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ তড়িৎ শক্তি প্রয়োজন হয় বা যে পরিমাণ তড়িৎ শক্তি সৃষ্টি হয় বা যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই বিভব পার্থক্যটা গিয়ে সৃষ্টি করে, বা সেই তড়িৎ শক্তিটাই ওই তারের মধ্যে দিয়ে যাবে, তারের মধ্যে গিয়ে বিভব পার্থক্য সৃষ্টি করবে, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। ঠিক আছে, তাহলে এই ছকটা তোমরা বুঝলে। তাহলে তড়িৎচালক বল হচ্ছে তড়িৎ কোষ থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তিটাই তড়িৎচালক বল, সেটাই হচ্ছে বিভব পার্থক্য সৃষ্টি করছে, তার জন্য কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎচালক বলের একক হচ্ছে বিভব পার্থক্যের এককের সঙ্গে একই, কারণ যে পরিমাণ কাজ করতে হয়, আর বিভবেও ছিল যে পরিমাণ কাজ করতে হয়, বিভব মানে সেটাই ছিল। তাহলে আমাদের এর একক হচ্ছে কি? একক তড়িৎচালক বলের একক হচ্ছে তোমার ভোল্ট। তড়িৎচালক বলের কি একক হচ্ছে? ভোল্ট আর স্ট্যাট ভোল্ট। আমরা যা পড়েছি সেইগুলোই তড়িৎচালক বলের। এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে তোমার সিজিএস একক। ঠিক আছে, এসআই একক আর সিজিএস একক। আর দুটোর মধ্যে সম্পর্ক আমরা জানি যে 1 ভোল্ট সমান হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 1/300 ভোল্ট। এগুলো আমরা আগে থেকেই জানি। বেশ, তাহলে আমাদের এখানে হলো। এবার আমাদের কি করবো আমরা এখানে? তাহলে তড়িৎচালক বলটা আমরা বুঝতে পারলাম। এবার তড়িৎচালক বল আর বিভব প্রবাহের মধ্যে পার্থক্য তোমাদের পড়তে পারে, সেটা তোমরা নিজে লিখতে পারবে। দেখো তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞাটা কি হলো? তাহলে বিভব পার্থক্য, দেখো বিভব পার্থক্য কোথায় সৃষ্টি হচ্ছে? বিভব পার্থক্য দেখো এখানে সৃষ্টি হচ্ছে। তোমরা সংজ্ঞাটা, তোমরা পার্থক্যটা জানি আমি যে মুখস্থ করো, সেই পার্থক্যটা তোমরা এখন থেকে আর মুখস্থ করবে না। এখানে পি পাম্পটা, এটা হচ্ছে তোমার বহির্বর্তনীটা, এটা হচ্ছে অন্তর্বর্তনীটা। তাহলে আমরা কি বলবো? অন্তর্বর্তনীতে যে শক্তি, যে অন্তর্বর্তনীতে যেখানে তড়িৎচালক মানে রাসায়নিক শক্তি অন্য কোনো প্রকার শক্তিতে সৃষ্টি হয়, মানে রূপান্তরিত হয়, সেখানে সৃষ্টি হয় তড়িৎচালক বল। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি পাঠাচ্ছে এখানে, তাহলে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তড়িৎ কোষের মধ্যে বললাম যে দুটো পাত থাকে, সেখানে অ্যাসিডের দ্রবণ থাকে। ব্যাটারির মধ্যে কি হয়? যে অ্যাসিড দুটো পাত থাকে, অ্যাসিডের দ্রবণ থাকে। ব্যাটারি খুলে দেখবে সেখানে কি হয়? কালো রঙের একটা দেখবে রডের মতো রয়েছে, সেখানে সেটা ব্যাটারির মধ্যে, আগে যে বড় ব্যাটারিগুলো। তাহলে সেখানে রাসায়নিক বিক্রিয়া হয়, সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাই, তারপরে যন্ত্রটা চলে। তাহলে সেখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে তড়িৎচালক বলের সংজ্ঞাটা কি হবে? দুটোর পার্থক্য করি ছক টেনে, পার্থক্যটা যে কোনো বইয়ে পেয়ে যাবে। সংজ্ঞাটা দেখো, তড়িৎচালক বলের সংজ্ঞাটা লিখবো যে পার্থক্যের জায়গাতে, যে যদি অন্তর্বর্তনীতে কোনো প্রকার শক্তি, রাসায়নিক শক্তি যদি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে তড়িৎচালক বল সৃষ্টি হয়। আর বহির্বর্তনী মানে এইটা, বহির্বর্তনীতে যদি তড়িৎ শক্তি অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে বিভব পার্থক্য সৃষ্টি হয়, তাই তো। আর তড়িৎচালক বলের মান হচ্ছে ধরে নাও 100। তাহলে তড়িৎচালক বল থেকেই তো বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। এবার পুরোপুরি তড়িৎচালক বলটা পুরোপুরি বিভব পার্থক্যতে কনভার্ট হয় না। কেন হয় না সেটা পরে বলছি। তাহলে ধরে নাও 80 কনভার্ট হয়েছে, তাহলে তড়িৎচালক বলটা সবসময় বেশি হবে আর বিভব প্রভেদটা সবসময় কম হবে, বা বিভব পার্থক্যটা সবসময় কি হবে? কম হবে। তাহলে তড়িৎচালক বল বিভব প্রভেদ সেকেন্ড পার্থক্য হলো। 3 নম্বর পার্থক্য হচ্ছে তড়িৎচালক বলকে পোটেনশিওমিটার দিয়ে মাপা হয়। তড়িৎচালক বলকে কি মাপা হয়? তড়িৎচালক বলটাকে ই দিয়ে বলা হয়, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। সরি, লেখাটা বাজে হলো। এটা হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক বল, এটাকে মাপা হয় পোটেনশিওমিটার দিয়ে।
মিটার। আর এইটাকে কি দিয়ে মাপা হয়, এই ভোল্টেজটাকে ভি দিয়ে লিখছি, ভোল্টেজটাকে মাপা হয় ভোল্ট মিটার দিয়ে, ভোল্ট মিটার দিয়ে, ঠিক আছে, ভোল্ট মিটার দিয়ে মাপা হয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। বেশ, সেকেন্ড 3 নম্বর পার্থক্য হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে বিভব পরিবাহের কারণ। তড়িৎচালক বলই বিভব পার্থক্য সৃষ্টি করছে, তড়িৎ শক্তিটাকে পাঠিয়ে বিভব পার্থক্য সৃষ্টি করছে। তাহলে তড়িৎচালক বল বিভব প্রভেদের কারণ, আর বিভব পার্থক্য হচ্ছে বা বিভব পরিবাহ হচ্ছে তড়িৎচালক বলের ফল। ঠিক আছে, এইটা বুঝতে পারলে। তড়িৎচালক বল রোধের উপর নির্ভর করে না বর্তনীর, এইটা বর্তনীর রোধের উপর নির্ভর করে, রোধ আমরা পরে পড়বো। তাহলে এইভাবে তোমরা 4-5টা পার্থক্য ইজিলি লিখে নিতে পারবে, এবং পার্থক্যটা তোমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝে গেলে যে কেন সংজ্ঞাটা এরকম হলো, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি সৃষ্টি হলো, আর কেন এখানে রাসায়নিক তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি বলছি, সেই পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা কি করব, এবার আমরা আমাদের তড়িৎচালক বলের কনসেপ্টটা আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার তোমরা ভালো করে দেখবে। এখানে আমরা এবার দেখো যে ওই তড়িৎচালক বলের ব্যাপারটা এখানে আরেকটু ভালো করে বুঝে নেবো। আরেকটা যদি অন্য কিছু দেওয়া থাকে এখানে দেখো, তারপর আমরা তড়িৎ প্রবাহ মাত্রাতে যাচ্ছি। মাত্রাটা আমাদেরকে এবার জানতে হবে। আমরা যে এতক্ষণ বলছিলাম যে তড়িৎচালক বলের প্রভাব, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পেলাম। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি আমরা সেটা এবার দেখবো। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা সংজ্ঞাটা হচ্ছে কোন পরিবাহীর, যে কোনো পরিবাহীর একক মানে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আদান প্রবাহিত হয় সেটাই হচ্ছে তার তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটা পরিমাণ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আদান প্রবাহিত হয় সেটা হচ্ছে তার তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রার, তাহলে আমরা কি বললাম যে একক ধনাত্মক আদান, তাহলে আমরা ধরছি যে টি সময়ের জন্য, টি সেকেন্ডের জন্য, এটা একটা পরিবাহী তার আছে ধরে নাও, এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার ধরে নাও। এই পরিবাহী তারটার মধ্যে টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ আধান গিয়েছে, কিউ পরিমাণ আধান। তাহলে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান গিয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত আধান গিয়েছে, কিউ বাই টি। তাহলে এইটা 1 সেকেন্ডে যতটা আধান গিয়েছে সেটাই তো তড়িৎ প্রবাহ মাত্রা। সংজ্ঞাটা তো তাই বলছে যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, মানে যে কোনো প্রস্থচ্ছেদ মানে যে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, যে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ একক ধনাত্মক আধান প্রবাহিত হয়। তাহলে আমরা ধরলাম যে টি সেকেন্ডে প্লাস কিউ পরিমাণ আধান গিয়েছে। তাহলে এটা প্লাস মানে একক ধনাত্মক আধান লিখছি, আর এটা টি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত গিয়েছে, কিউ বাই টি। তাহলে আমাদের এটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। 1 সেকেন্ডে যেটা গিয়েছে সেটাকেই তো তড়িৎ প্রবাহ মাত্রা বলছি। তাহলে আই সমান হচ্ছে কিউ বাই টি। তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা সমান কি পেলাম, আই দিয়ে লেখা হয় তড়িৎ প্রবাহ মাত্রাটাকে, আই সমান হচ্ছে কিউ বাই টি। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমরা এবার কি করব, তড়িৎ প্রবাহ মাত্রার এককটা জেনে নেবো, আর এককটার মধ্যে সম্পর্ক সেটা জেনে নেবো। দেখো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক আমরা কি দেখলাম, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি পাবো, দেখো আই সমান হচ্ছে কিউ বাই টি। আই সমান আমরা পেলাম কিউ বাই টি, আই সমান কিউ বাই টি। এর সিজিএস একক হচ্ছে, আই এর সিজিএস একক, সিজিএস আর এসআই, সিজিএস একক হচ্ছে তোমার হচ্ছে ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইএমইউ। আর এসআই বা ব্যবহারিক একক, এসআই বা ব্যবহারিক একক হচ্ছে কি, মানে যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে এ দিয়ে লেখা হয় অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে কি ইএমইউ। ঠিক আছে, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এক ইএমইউ প্রবাহ সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এক ইএমইউ প্রবাহ সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা অনেক দু রকমের হয়, সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ। সেটা আমরা পরে আমরা দেখবো যখন আমরা বিভিন্ন যন্ত্রপাতি যে মানে তড়িৎ প্রবাহে, এই চ্যাপ্টারের লাস্ট দিক যেটা আছে সেখানে আমাদের এইটা ডিটেলসে আছে যে সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ জিনিসটা কি, তখন আমরা সেই জিনিসটা বুঝবো। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার ব্যাপারটা, বুঝতে পারলে। এবার আমরা যে কনসেপ্টটাতে যাব সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ওহমের সূত্র। এই ওহমের সূত্রটা আমাদের প্রচন্ড কাজে লাগতে চলেছে, যেটা আমাদের পরবর্তীকালে তড়িৎচালক বলের কনসেপ্টটা, তড়িৎচালক বলের কিছু কনসেপ্ট বাকি আছে, যে কনসেপ্টটা আমরা ওহমের সূত্রটা করার পরেই বুঝবো। ঠিক আছে, দেখো তাহলে ওহমের সূত্রের হেডিংটা করি, দিয়ে ওহমের সূত্রটা আমরা দেখে নিচ্ছি যে ওহমের সূত্রটা কি বলছে। দেখো, ওহমের সূত্রটা হচ্ছে, দেখো ওহমের সূত্র তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে। ওহমের সূত্রটাতে বলা হয়েছে যে যদি এই সূত্রটা আবিষ্কার করেছিলেন জর্জ ওহম 1827 সালে। 1827 সালে জর্জ ওহম এই সূত্রটা আবিষ্কার করেছিলেন। এই সূত্রতে কি বলা হয়েছে, এটা মুছে দিচ্ছি। তাহলে এই সূত্রতে কি বলা হয়েছে যে একটা পরিবাহী তার নিয়েছি, ধরে নাও এটা একটা পরিবাহী তার, এটা হচ্ছে তোমার এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এর এই প্রান্তের বিভব হচ্ছে ভিএ, এই প্রান্তের বিভব হচ্ছে ভিবি। এই ভিএটা হচ্ছে গ্রেটার দেন ভিবি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটা এইদিকে হবে। তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। বেশ, এবার এখানে বলা হয়েছে যে
কোন পরিবাহীর যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, মানে এই পরিবাহীটা যদি 20 ডিগ্রিতে থাকে তাহলে তাপমাত্রাটা একই থাকবে, আর ভৌত অবস্থা মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেন না পাল্টানো হয়, বা এখানে যেন এটাকে মানে গরম করে দৈর্ঘ্য বাড়ানো না হয়, বা অন্য কিছু পরিবর্তন না করানো হয়। যদি দৈর্ঘ্য মানে অন্যান্য ভৌত অবস্থা এবং উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, তাহলে এর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা ধরেছি, সেই আইটা হচ্ছে তার বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে এখানে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি হচ্ছে বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যের সঙ্গে কি হয়? সমানুপাতিক হয়। এই বিভব পার্থক্য মানে ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক। এবার আমরা কি করে লিখছি দেখো, এটাকে আমরা উল্টে লিখছি, এটাকে আমরা এইভাবে লিখছি আমাদের সূত্রটা আনার জন্য, ভিএ মাইনাস ভিবি ভ্যারিজাস আই লিখছি। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা জানি ভ্যারিজাসটা উঠলে একটা সমানুপাতিক ধ্রুবক বসে, তাহলে এখানে কি বসবে, ভিএ মাইনাস ভিবিটাকে আমরা ভি লিখে দিচ্ছি, বিভব পার্থক্যটাকে আমরা ভি বলে ডিনোট করছি। তাহলে ভি সমান আমরা পাচ্ছি কে গণিত আই। তাহলে আমরা এখানে পেলাম যে আই সমান আমরা এখানে আই সমান কি পাচ্ছি, ভি বাই কে। এবার আমাদের এই কে এর মানটা কি সেই জিনিসটা আমরা বুঝবো। দেখো, আমরা এই পরিবাহীর মধ্যে ধরো ভোল্টেজটাকে একই রেখেছি, বিভবটাকে যদি একই রাখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কে এটা হচ্ছে আয়ের সঙ্গে ব্যস্ত অনুপাতিক। মানে বিভব পার্থক্য যদি একই রাখা হয়, এটা হচ্ছে বিভব পার্থক্য, ভোল্টেজ নয়, কিন্তু আমি ভিএ মাইনাস ভিবিটাকে ভি ধরে নিয়েছি। তাহলে এই বিভব পার্থক্যটা এই তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে বিভব পার্থক্য যদি সমান মানে কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে দেখো আইটা হচ্ছে কে এর সঙ্গে ব্যস্ত অনুপাতিক, আই ভ্যারিজাস 1/k। মানে কি, এটা হচ্ছে এমন একটা রাশি যে এটা যদি বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে, আর যদি আইটা যদি কমে তাহলে কে টা বেড়ে যাবে। তার মানে আই আর কে হচ্ছে পরস্পরের ব্যস্ত অনুপাতিক। ওই জন্য এটাকে পরিবাহীর রোধ বলা হয়। পরিবাহীর রোধ মানে হচ্ছে যার জন্য তড়িৎ প্রবাহ মাত্রা বাধাপ্রাপ্ত হয়। তাহলে রোধের সংজ্ঞা হচ্ছে কোন পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বাধাপ্রাপ্ত হয় সেটাকে তার রোধ বলা হয়। আসলে রোধটা কেন হয়, কারণ পরিবাহীর মধ্যে আমরা জানি যে তার মধ্যে মুক্ত মানে আধান আছে, মানে মুক্ত ইলেকট্রন গুলো আছে। এবার পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে, মানে যে ধাতব যে পরমাণু গুলো আছে, মানে এটা যদি তামার তার হয় তাহলে এখানে তো কপার পরমাণু থাকবে, কপার পরমাণু এইভাবে থাকবে। আর এখানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ, ইলেকট্রনের প্রবাহটা এদিকে হয়, ইলেকট্রনের প্রবাহটা E-1 দিয়ে লেখা হয় ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রনের সঙ্গে এই পরমাণুগুলো যে সংঘর্ষ, তার ফলে যে পরমাণু মানে কারেন্টটা মানে তড়িৎ প্রবাহ মাত্রা একটু হ্রাস পায়, তড়িৎ প্রবাহ মাত্রাটা একটু কি হয়, হ্রাস পায়, সেটাকেই বলা হচ্ছে রোধ। তাহলে আমরা এখানে একটা নতুন জিনিস শিখলাম যে রোধ কি, পরিবাহীর রোধ মানে হচ্ছে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বাধাপ্রাপ্ত হয়, এবং সেটা কেন হয় সেই জিনিসটা আমরা এবার দেখবো। দেখো সেটা কেন হয়, দেখো ভি সমান হচ্ছে কি, ভি সমান আমরা কি পেলাম যে আই বাই কে, সরি আমরা এখানে আই সমান পেয়েছি, তাহলে আই সমান আমরা পেলাম কি, ভি বাই কে। এবার এই কে টাকে লেখা হয় আর, এটাকে লেখা হয় আর। তাহলে আমরা একটা সূত্র পেলাম, ভি সমান হচ্ছে আই আর, বা আমরা আর সমান লিখে দিচ্ছি। তাহলে আর সমান আমরা পেলাম কি, ভি বাই আই। এইটা একটা পেলাম। আর একটা আমরা বলতে পারি ভি সমান আই আর, তাহলে আমরা একটা পেলাম আর সমান ভি বাই আই, আর একটা পেলাম ভি সমান আই আর। এটাকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। এই আরটাকে বলা হয় কি, রোধ বা রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, রোধ বা রেজিস্ট্যান্স বলা হয়, বুঝতে পারলে? বেশ, তাহলে আর সমান হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স হলো। এবার আমরা আর এর এককটা দেখে নিই, আর এর এককটা আর সংজ্ঞাটা আমরা দেখে নিই, তারপরে আমরা তড়িৎচালক বলের যে বললাম রোধের সঙ্গে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা বলে আমরা শেষ করব। পরের ভিডিওতে আমরা এই ওহমের সূত্র নিয়ে দুটো গ্রাফ আছে, সেই গ্রাফগুলো আমরা আলোচনা করব। গ্রাফটা এই ভিডিওতে আমরা বলছি না, কারণ আমাদের এর সঙ্গে তড়িৎচালক বলের একটা কনসেপ্ট আছে, সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, বেশ। দেখো তাহলে আমরা কি করলাম, এবার আমরা কি করবো দেখো, তাহলে আর সমান আমরা পেলাম ভি বাই আই, তাহলে আর সমান কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার ভোল্ট, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার প্রবাহ মাত্রা ভোল্ট, মানে এটা তাহলে অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি 1 ভোল্ট হয় আর এটা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে সেটা হবে রোধ। আর রোধের একক কি, রোধের এসআই একক হচ্ছে তোমার ওহম, ওহমের নাম অনুসারে, বিজ্ঞানে ওহমের নাম অনুসারে OHM। আর সিজিএস একক হচ্ছে তোমার স্ট্যাট ওহম। তাহলে আমরা কি পেলাম, আর সমান ভি বাই আই। তাহলে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, তার মানে এইটা যদি 1 ভোল্ট হয় আর এটা যদি 1
অ্যাম্পিয়ার হয় তাহলে এটা 1 ওহম হবে, 1 আর হবে, তাহলে এটা সমান হচ্ছে 1 ওহম। তাহলে কোনো পরিবাহীর মধ্যে 1 ভোল্ট তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্য যদি থাকে এবং তার মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সেটাকে আমরা বলবো তাদের মধ্যে তাহলে যে রোধটা সৃষ্টি হবে সেটা হচ্ছে 1 ওহম। তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে 1 ওহম রোধ সৃষ্টি হয়। সংজ্ঞাটা আমরা এমনি পারলাম, তাহলে আমরা রোধের ব্যাপারটা বুঝে গেলাম। ঠিক আছে, এবার আমরা তড়িৎচালক বলের যে ব্যাপারটা বলছিলাম সেই ব্যাপারটা আমরা দেখবো। দেখো, তার আগে আমরা একটা জিনিস বুঝে নেবো যে একটা তড়িৎ কোষের মধ্যে আমি বলেছি যে তড়িৎ কোষের মধ্যে দুটো দণ্ড থাকে আর তার মধ্যে কিছুটা তরল থাকে, তরল পদার্থ বা অ্যাসিডের দ্রবণ থাকে বললাম। তাহলে এইটা যদি একটা তড়িৎ কোষ হয়, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এই তড়িৎ কোষের এটাকে এইভাবে আঁকছি। তড়িৎ কোষটা তো গোটাটা দেখাতে হবে। এটা হচ্ছে তোমার তড়িৎ কোষটা, এটা হচ্ছে বড়টা যেটা দিয়ে প্লাসটাকে বোঝায়, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। তাহলে একটা তড়িৎ কোষের মধ্যে কি হচ্ছে, যে এখানে এই যে দুটো পাত আছে আর যে দুটো তরল পদার্থ আছে তার জন্য, তাহলে এই তড়িৎ কোষের একটা রোধ থাকে, একটা তারের যেরকম আমরা রোধ পেলাম এখনই, তড়িৎ কোষের যে রোধটা থাকে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। সেটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ রোধ। তড়িৎ কোষের রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। আমরা না হয় পরের ভিডিওতে আমরা অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা কেন কার উপর ডিপেন্ড করছে সেটা আমরা বলে দেবো, যে অভ্যন্তরীণ রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। আমাদের এখানে ফোকাসটা হচ্ছে তড়িৎচালক বল এবং রোধের মধ্যে বিভব পার্থক্যের মধ্যে যে কনসেপ্টটা সেটা আমরা জানতে চাইছি। তাহলে অভ্যন্তরীণ রোধ মানে কি? এটা ধরে নাও যে একটা তামার তার বা তারের মধ্যে যে রোধ পেলাম একটা, তাহলে একটা তড়িৎ কোষের মধ্যে তো কিছুটা রোধ থাকবে, সেটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, সেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখছি আর তারের রোধটাকে আমরা বড় হাতের আর দিয়ে লিখছি। এবার এই তড়িৎচালক রোধ এইটাকে আমরা একটা তারের সঙ্গে যোগ করেছি, যেই তারের রোধ হচ্ছে আর এর মধ্যে এইটা হচ্ছে তোমার ভিএ আর এটা হচ্ছে তোমার ভিবি। এইটাকে ভিএ ধরছি আর এটাকে ভিবি ধরছি। তাহলে তড়িৎটা এদিক থেকে প্রবাহিত হবে, এদিক থেকে, আর এখানে প্লাস থেকে এদিক থেকে মাইনাস থেকে প্লাসে আসবে। ঠিক আছে, বেশ। তাহলে এখানে এদিক থেকে এদিকে গেল, তাহলে এটা হচ্ছে আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই হলো। আর এই যে তড়িৎ কোষটা রয়েছে, এই তড়িৎ কোষটার তড়িৎচালক বল হচ্ছে ই, আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। তড়িৎচালক বল মানে আমরা জানি যে পরিমাণ তড়িৎ শক্তি প্রয়োজন হয় বা যে পরিমাণ কি হয়, তড়িৎচালক বল মানে হচ্ছে যে পরিমাণ তড়িৎ শক্তি প্রয়োজন হয় বা যে পরিমাণ কার্য করতে হয়, মানে যেটা এখানে বিভব পার্থক্য সৃষ্টি করে। তার মানে হচ্ছে তড়িৎচালক বলটা, মানে এবার তোমরা উদাহরণটা জেনে নাও যে সরল ভোল্টীয় কোষ, ওদের একজনের তড়িৎচালক বল হচ্ছে 1.08 ভোল্ট। 1.08 ভোল্ট, এটা হচ্ছে সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বলের মান। এরকম ভাবে অন্যান্য কোষের ভোল্টেজেরও মান আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা কোষের তড়িৎচালক বলের মান। তাহলে এই ভোল্টেজটা, এইটা ধরে নাও ই সমান হচ্ছে এত ভোল্ট। এটা মানে কি? এইটা মানে হচ্ছে কোন কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে এত পরিমাণ কাজ করতে হয় বা এত জুল কাজ করতে হয়। এটা ভোল্ট। তো ভোল্ট সমান কি? ভোল্ট সমান হচ্ছে জুল পার কুলম। আর এটা যদি 1 জুল হয় আর এটা যদি 1 কুলম হয়, তাহলে 1 কুলম আধানকে নিয়ে যেতে এখানে 1.08 জুল কাজ করতে হচ্ছে। তার মানে জুলের জায়গাতে 1.08 যদি বসে, তাহলে 1.08 কি হয়ে গেল? 1.08 ভোল্ট হয়ে গেল, তাই তো? এটা হচ্ছে জুল আর এটা হচ্ছে কি? কুলম। এটা জুল পার কুলম। তো 1 ভোল্ট মানে কি? এত ভোল্ট মানে কি? এত ভোল্ট মানে হচ্ছে 1.08 জুল বা এত কুলম। তার মানেই তো 1.08 ভোল্ট আসছে, তাই তো? তার মানে একক ধনাত্মক আধান থেকে এতটা কার্য করতে হয় তড়িৎ কোষের মধ্যে ঋণাত্মক থেকে ধনাত্মকে নিয়ে যেতে। তাহলে এই তড়িৎচালক বলটাই বিভব পার্থক্যতে কনভার্ট হয়, এবং পুরোপুরি হয় না। কেন হয় না সেটা আমরা এখানে দেখছি, আর হলে বা কি হচ্ছে সেটা আমরা দেখছি। তাহলে ই সমান হচ্ছে 1.08 ভোল্ট আর 1.08 জুল কাজ করতে হয় সেটাকে নিয়ে যেতে। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে আমরা তড়িৎচালক বলের মানটা এখানে ই ধরেছি আর এটা ধরছি আর এর মধ্যে যে রোধটা আছে তারের মধ্যে একটা রোধ থাকবে, এটা হচ্ছে তোমার বহির্বর্তনী। এটা নিশ্চয় জানো তোমরা, এটা হচ্ছে বহির্বর্তনী। তাহলে এটা বহির্বর্তনী, এটা হচ্ছে অন্তর্বর্তনী। তাহলে আমরা এই বর্তনীর মধ্যে টোটাল কারেন্ট আই সমান কি বলতে পারি? আই সমান হচ্ছে ভি বাই আর পেলাম, আর সমান পেলাম ভি বাই আর। এবার ভিটাই তো তড়িৎচালক বলটাই তো আসলে ভোল্টেজ হচ্ছে, তাহলে ওটাকে আমরা ই বাই আর লিখছি। এটা হচ্ছে টোটাল রোধ, এটা হচ্ছে কোষটার রোধ, আর গোটা বর্তনীটা আমরা রোধ বার করছি। এখানে হচ্ছে কোষটার রোধ আর এর রোধ হচ্ছে আর, তাহলে টোটাল রোধ হচ্ছে আর প্লাস আর। আর আমরা জানি ভি সমান হচ্ছে তোমার আই আর, তাই তো? ভি সমান আই আর। এই ভি এর জায়গাতে আমরা যদি ই লিখি তাহলে আমরা কি পাচ্ছি? আই সমান পাচ্ছি আমরা ই বাই আর প্লাস আর। তাই তো? এই জিনিসটাই আমি এখানে লিখেছি। তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর। তাহলে আমরা কি পেলাম? ওহমের সূত্র থেকে আমরা পেয়েছি ভি সমান আই আর। তাহলে আই সমান কি? আই সমান হচ্ছে ভি বাই আর। এবার ভি এর জায়গাতে আমরা ই লিখেছি তড়িৎচালক বলটা,
মানে টোটাল তড়িৎচালক বলটা যে বিভব পার্থক্যে কনভার্ট হয়, আর এখানে তোমার আর প্লাস আর লিখেছি, ঠিক আছে, এখানে টোটাল রোধটা লিখেছি। এবার দেখো এখান থেকে আমরা ভোল্টেজটা আনার চেষ্টা করবো, মানে বহির্বর্তনীর রোধ আনার চেষ্টা করবো। আমরা এখানে এই জিনিসটা লিখে রাখি, এই জিনিসটা তোমরা বুঝে গেলে, তাহলে এখানে আমরা এই জিনিসটা লিখে রাখছি যে ভি সমান হচ্ছে আই আর, মানে বহির্বর্তনীর বিভব প্রভেদ, এই বহির্বর্তনীর বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি, এইটা ভি সমান হচ্ছে কি ভি এ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভি, আমি এখানে না ভি এ মাইনাস ভিবি, আমি এদিকটাকে ভি এ ধরেছি, তাহলে এখানে ভি এ মাইনাস ভিবি, এদিকটা উচ্চ বিভব, এই নিম্ন বিভব, এদিক থেকে কারেন্টটা যাচ্ছে, বেশ, তাহলে ভি এ মাইনাস ভিবি, তাহলে এখানে এটা হচ্ছে কি ভোল্টেজটা, বেশ। এবার আমরা কি করব, ই বাই আর প্লাস আর হলো, ই বাই আর প্লাস আর, এখানে দেখো ঋণাত্মক থেকে ধনাত্মকে একক ধনাত্মক আধানটাকে নিয়ে যায়, দিয়ে কি করে একক ধনাত্মক আধানটাকে নিম্ন বিভবে নিয়ে যায়, ঠিক আছে, ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে নিয়ে যাবে, এই ডাইরেকশনে, ঠিক আছে নাকি দেখে নিলাম, বেশ। এবার তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে আমরা পাবো আই আর প্লাস আই আর সমান হচ্ছে ই, তাই তো, তাহলে আমরা পাচ্ছি, এই দেখো আই আর এর জায়গাতে আমরা ভি লিখে দিলাম, এটা হচ্ছে বহির্বর্তনী বিভব পার্থক্য, বহির্বর্তনী হচ্ছে এইটা, বহির্বর্তনী বিভব পার্থক্য সমান হচ্ছে ই মাইনাস আই আর। এই ইকুয়েশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কেন দেখো, তাহলে আমরা পেলাম যে বহির্বর্তনীর ভোল্টেজ বা বিভব পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স সমান হচ্ছে তড়িৎচালক বল ই মাইনাস আই ইন্টু আর, তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে এই আরটা গুণ হচ্ছে, মানে ধরে নাও এইটা হচ্ছে তোমার 1.08 আর এখানে মাইনাস 0.08, তাই তো 0.08, মানে এই পয়েন্টের ডিফারেন্স যদি তোমার অসুবিধা হয়, ধরে নাও এইটা হচ্ছে 10 ভোল্ট আর এটা থেকে 5 বিয়োগ করলাম, দিয়ে আমরা এদিকে পেলাম 5 ভোল্ট, মানে কি, মানে 5টা নষ্ট হলো আই এর অভ্যন্তরীণ রোধের জন্য, এর অভ্যন্তরীণ রোধের জন্য আই আর পরিমাণ নষ্ট হয়ে গেল, আই আর পরিমাণ কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের টোটাল তড়িৎচালক বলটা ধরে নাও 10 ছিল, তাহলে আমরা 10টা ভি এর সমান পাচ্ছি না, মানে যত তড়িৎচালক বল এখানে ছিল এটা ছিল 10, তাহলে এখানে ভোল্টেজ 10 হওয়ার কথা ছিল, এখানে ভোল্টেজ 10 সৃষ্টি হওয়ার কথা ছিল, এটা তো তড়িৎ শক্তিকে পাঠিয়ে ভোল্টেজ সৃষ্টি করে, তাহলে এখানে ভোল্টেজ 10 হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে ভোল্টেজটা 10 হয় না, কেন, কারণ এর কিছুটা অভ্যন্তরীণ রোধ থাকে, মানে তড়িৎ কোষের কিছুটা অভ্যন্তরীণ রোধ থাকে, ওই জন্য দেখছি মাইনাস আই আর হয়ে যাচ্ছে, কিছুটা পরিমাণ কারেন্টের সঙ্গে অভ্যন্তরীণ রোধটা গুণ হয়ে যাচ্ছে, ই এর সঙ্গে সেটা মাইনাস হয়ে ভি পাচ্ছি আমরা, মানে পুরোপুরি 10 পাচ্ছি না, তার থেকে 5 বিয়োগ হয়ে যাচ্ছে, এই 5টা হচ্ছে কি আই আর, তাহলে এই আই আরটাকে নষ্ট ভোল্ট বলা হয়। তাহলে আই আর সমান হচ্ছে এই আইআরটাকে এখানে লিখে দিচ্ছি, আই আর সমান হচ্ছে আই আর ছোট হাতের আর, এটা হচ্ছে তোমার নষ্ট ভোল্ট, এটা হচ্ছে তোমার কি নষ্ট ভোল্ট, এটা হচ্ছে তোমার নষ্ট ভোল্ট, মানে নষ্ট ভোল্ট মানে কি, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য যে পরিমাণ তড়িৎচালক বল নষ্ট হয়ে যায় সেটাই হচ্ছে নষ্ট ভোল্ট, মানে আমরা পুরোপুরি 10 ভোল্টেজ পাচ্ছি না, আমরা কিছুটা ভোল্টেজ কম পাচ্ছি, কেন, কারণ এখানে অভ্যন্তরীণ রোধ রয়েছে বলে। তাহলে আমরা কি বুঝলাম, যে তড়িৎচালক বলটা সবসময় বিভব প্রভেদ থেকে বড় হয় বা বিভব পার্থক্য থেকে বড় হয়, তাহলে 10 তড়িৎচালক বলটা কত বিভব প্রভেদ সৃষ্টি করছে, 5 সৃষ্টি করছে, তাহলে 10টা এখানে কত বিভব পার্থক্য সৃষ্টি করছে, 5 সৃষ্টি করছে, বুঝতে পারলে, বেশ। এবার আমরা এখানে একটা জিনিস পড়বো, এই সূত্রটা থেকে আমাদেরকে এই ছবিটা আবার আঁকতে হবে, কিন্তু আমরা এখানে নিচ্ছি, আমাদের এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়ে নেবো যেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো যে ওই মুক্ত বর্তনীতে বা বদ্ধ বর্তনী বিভব তড়িৎচালক বলে আরেকটা সংজ্ঞা পাবো, দেখো এটা হচ্ছে তোমাদের কোষটা, এটা হচ্ছিল তোমার প্লাসটা, এটা ছিল মাইনাসটা, এখানে মাইনাসটা দিচ্ছি, এখান থেকে এইভাবে আমরা কানেক্ট করেছিলাম, ছবিটা ছোট করে আঁকছি, এটা ছিল তোমার ভিবি, এটা ছিল তোমার ভি এ, এখানে আমরা পেলাম কি ভি সমান ই মাইনাস আই আর, এইটা। এবার ধরো নাও আর সমান 0, আর সমান 0 মানে কি, এইটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বল, আর সমান 0 মানে কি তড়িৎ কোষটা নেই, তাহলে আর সমান 0 হলে ভি সমান ই মাইনাস আই ইন্টু 0, তার মানে ভি সমান ই, তার মানে কি পেলাম, তার মানে তড়িৎচালক বলটাই বিভব প্রভেদ হয়ে গেল, তড়িৎচালক বলটাই বিভব প্রভেদ, তার মানে কি, তার মানে তড়িৎ কোষটাই নেই, তড়িৎ কোষ নেই মানে কি, তড়িৎ কোষ নেই মানে শুধু বদ্ধ বর্তনীটা আছে, অভ্যন্তরীণটা শূন্য মানে তড়িৎ কোষটাই নেই, মানে অন্তর্বর্তনীটা নেই, তাহলে বহির্বর্তনীটা পড়ে আছে, বা এটা মুক্ত বর্তনী, বা এখানে কেটে দিয়েছি ধরে নাও, কেটে দিলে এখানে কানেকশনটা কেটে যাবে, তাহলে এর রোধটা কাউন্ট হবে না, তাহলে তড়িৎ কোষটা নেই মানে কি কাউন্ট, মানে মুক্ত বর্তনী, তাহলে মুক্ত বর্তনীতে বিভব পার্থক্য তড়িৎচালক বল কি হয়, সেম হয় মুক্ত বর্তনীতে, তাহলে কি লিখবো, মুক্ত বর্তনীতে ভি সমান ই, তড়িৎচালক বলটাই বিভব পার্থক্যের সমান, তড়িৎচালক বলটাই কি বিভব পার্থক্যের সমান,
ঠিক আছে, মানে কি বললাম আরেকবার বলে দিই, যে আর সমান 0 মানে তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধটা নেই, তাহলে এর রোধটা নেই, তার মানে এর মধ্যে কি হচ্ছে যে এখানে বর্তনীটা হয় ছেদ করা আছে, নাহলে কারেন্ট মানে তড়িৎ কোষটা নেই, কিংবা বর্তনী ছেদ করা আছে। তাহলে বর্তনী ছেদ করা থাকলে বা কারেন্টটা না থাকলে তড়িৎচালক বল বিভব প্রভেদ কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, কারণ এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। তার মানে 10 বিভব প্রভেদ 10 তড়িৎচালক বল, দুটোই হচ্ছে সেম। তাহলে মুক্ত বর্তনীতে তড়িৎচালক বলটাই হচ্ছে কি বিভব প্রভেদ, বুঝতে পারলে? বেশ, এবার আমরা তড়িৎ কোষের যে মধ্যে যতটা কারেন্ট যেতে পারে সেই জিনিসটা একটু দেখে নিচ্ছি। যে তড়িৎ কোষের ধরে নাও একটা তড়িৎ কোষের মধ্যে এটা ই সমান, একটা তড়িৎ কোষের মধ্যে ই সমান হচ্ছে তোমার, ই সমান হচ্ছে কি ভি সমান হচ্ছে আইআর, তাই তো? ভি সমান হচ্ছে আইআর। তাহলে আমরা লিখতে পারি ই সমান আইআর, তড়িৎচালক বল দিয়ে লিখছি ধরে নাও। তাহলে আই সমান কি, আই সমান হচ্ছে ই বাই আর। তাহলে যদি এটা একটা তড়িৎ কোষ হয়, এটা যদি একটা তড়িৎ কোষ হয়, এটা ধরো বড় বাহুটা এটা ছোট বাহুটা, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এর যদি তড়িৎ কোষ যদি তড়িৎচালক বল ই হয় আর আর হয়, তাহলে এর যদি ধরে নাও তড়িৎ কোষের মানে তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 আর রোধ হচ্ছে 2, তাহলে এর মধ্যে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যেতে পারবে। তাহলে তড়িৎ কোষের মধ্যে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যেতে পারবে, এটা তোমরা বুঝতে পারলে। তাহলে তড়িৎ কোষের মধ্যে কত কারেন্ট যেতে পারবে সেটা আমরা দেখে নিলাম। এবার দেখো, এবার আমরা কতগুলো কোষের তড়িৎচালক বলের মানটা দেখে নিচ্ছি। আমাদের প্রথমে আমরা বলেছিলাম যে সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল হচ্ছে তোমার 1.08 ভোল্ট, মানে এতটা পরিমাণ ভোল্টেজ দিতে পারে। আর তোমার ড্যানিয়েল কোষের হচ্ছে তোমার 1.08 ভোল্ট। আর লেকল্যান্স কোষের হচ্ছে তোমার 1.5 ভোল্ট। তাহলে এই তিনটা তোমরা একটু মনে রাখতে পারো। তাহলে এখানে সংখ্যাগুলো বের করতে পারবে যে 1.5 ভোল্ট। তোমাদের কোশ্চেন দেয় যে কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো, আমি আগে বলে দিয়েছি যে তড়িৎ কোষের মধ্যে একক ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ তড়িৎ শক্তি প্রয়োজন, সেটা হচ্ছে তার তড়িৎচালক বল। তাহলে নিয়ে যেতে, তাহলে কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বুঝবো, যে তার একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব বা ঋণাত্মক থেকে ধনাত্মকে নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়। ঠিক আছে, এটা 1.08 কার্য করতে হবে, এটা 1.08। তাহলে এই কোষগুলো এত পরিমাণ ভোল্টেজ দিতে পারে। এবার তোমরা একটা জিনিস দেখে থাকবে যে সঞ্চয়ক কোষ, এটা হচ্ছে তোমার ব্যাটারিটা, এটা হচ্ছে তোমার 2.1 ভোল্ট। এই জিনিসটা একটু দেখে নাও, এর ভোল্টেজটা বেশি। আমাদের যে ফোনের ব্যাটারিটা থাকে সেটা একবার যখন আমরা কি করি, যখন চার্জ করে নিই, চার্জটা স্টোর থাকে, দিয়ে সেখান থেকে আবার মোবাইলটা চালাই, মানে কারেন্টটা উৎপন্ন হয়, তাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি করছে, তাহলে এটাও একটা কোষ বটে। কিন্তু আমরা যে এই কোষগুলো সরল ভোল্টীয় কোষ, এই কোষগুলো কি হয়, ব্যাটারি ধরো একটা নির্জল কোষ, একটা ব্যাটারির মধ্যে কি হবে, ব্যাটারিকে যখন আমরা মানে কোনো রেডিওতে ভরলাম বা ঘড়িতে ভরলাম, ব্যাটারিটা শেষ হয়ে যায়, মানে ওর যখন কর্মদক্ষতা শেষ হয়ে যাবে, মানে ওর মধ্যে যে পাতটা আছে বা তরলটা আছে সেটা যখন মানে কাজ শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তখন সেটা ব্যাটারিটা শেষ হয়ে যাবে, আবার সেটাকে ফিরিয়ে আনা যায় না, তাই তো? কিন্তু ব্যাটারিটা সঞ্চয় কোষটা কি হয়, সঞ্চয় কোষ মানে যেটা আমাদের মোবাইল ফোনের ব্যাটারি, সেটাকে বলা হয়, এটা হচ্ছে রিভার্সেবল। এটা হচ্ছে কি রিভার্সেবল, তোমাদের বাংলাতে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রত্যাবর্তক কোষ। মানে এই কোষটা কি করে, এই কোষটা থেকে রাসায়নিক শক্তি যখন আমরা চার্জ দিচ্ছি, তখন তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত করছি। মোবাইলটাকে যখন চার্জ দিচ্ছি, মোবাইলটা চার্জ যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি দিচ্ছি, আর যখন চার্জটা আমরা খুলে দিচ্ছি, তখন রাসায়নিক শক্তি থেকে আবার তড়িৎ শক্তি আমরা ঘুরে পাচ্ছি। মানে এইটা একটা প্রত্যাবর্তক কোষ, মানে এখানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি দুটোই হতে পারে। এটা হচ্ছে সঞ্চয় কোষ। এটার মধ্যে অত ডিটেলস নেই, ওই জন্য আমি এটা বলছি না। আর এই কোষগুলো হচ্ছে অপ্রত্যাবর্তক, মানে এগুলো একবার নষ্ট হয়ে গেলে আর সেটাকে ব্যবহার করা যায় না। অপ্রত্যাবর্তক, ঠিক আছে, অপ্রত্যাবর্তক। এই কোষগুলো ব্যবহার করার পর মানে একবার শেষ হয়ে গেলে সেটা ব্যবহার করা যায় না। মানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায়, এই রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়, কিন্তু তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি আর পাওয়া যায় না। ঠিক আছে, বেশ, তাহলে এইটা তড়িৎ শক্তি, এগুলো সব হচ্ছে কি তড়িৎ কোষ, ওই পাম্প আমাদের তড়িৎ উৎস। তাহলে এটা প্রত্যাবর্তক, ব্যাটারিটা মোবাইল ফোনের ব্যাটারিটা, আর এগুলো হচ্ছে কি অপ্রত্যাবর্তক। ঠিক আছে, বেশ, মানে এমনি যে ব্যাটারিগুলো নির্জল কোষগুলো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মানে এই লেকচারটা শেষ হলো। আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা খুবই সহজে বুঝেছি, খুব কনসেপ্ট ওয়াইজ বুঝেছি। আমি আশা করবো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার প্রথম থেকে দেখবে তোমরা, তাহলে মানে পুরোপুরি তোমরা বুঝতে পারবে আশা করি। আর আমি নেক্সট ভিডিওতে ওহমের সূত্রে থেকে আবার শুরু করবো। ওহমের সূত্রতে আমাদের স্টপ হয়েছিল, তড়িৎচালক বলের কনসেপ্টটা এইসব বুঝলাম আমরা। তারপরে আমরা ওহমের সূত্রে যে দুটো গ্রাফ আছে তারপরে ফার্দার আমরা প্রসিড করবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে আমরা সলভ করবো। তাহলে ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আর তোমরা যদি না বুঝতে পারো আবার প্রথম থেকে দেখবে।
নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকুক। থ্যাংক ইউ।